আমরা আহিত গোলকের বিভব আর আহিত গোলকের প্রাবল্য নিয়ে আলোচনা করব। তো তোমরা বলতে পারো এটা নিয়ে আলাদা করে কেন আলোচনা করা হচ্ছে? কারণ চিন্তা করে দেখো, আমরা যে কুলম্বের সূত্রটা পড়েছিলাম সেই কুলম্বের সূত্রের ক্ষেত্রে কিন্তু দুইটা শর্ত ছিল। একটা হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের বেলায় কুলম্বের সূত্রটা প্রযোজ্য, আর বিন্দু আধানের জন্য কুলম্বের সূত্রটা প্রযোজ্য। আমরা পড়েছিলাম এরকম যে নির্দিষ্ট মাধ্যমে একটি বিন্দু আধান অপর একটি বিন্দু আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করে, আধান যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে সে বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এখানে দেখাই যাচ্ছে আমাদের মাধ্যমটা নির্দিষ্ট হতে হয়, আবার আধানগুলোকে বিন্দু আধান হতে হয়। কিন্তু গোলক বা এই টাইপের বস্তুগুলা, এইগুলো কি আমার বিন্দু? না, এগুলো আমার একটা বস্তু। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা আর বিন্দু আধানের কনসেপ্টগুলো মানে কুলম্বের সূত্রটা ব্যবহার সরাসরি করতে পারি না। সো শুধু গোলকই না, অন্যান্য বস্তুর ক্ষেত্রেও আমরা এই কুলম্বের সূত্রটা সরাসরি ব্যবহার করতে পারি না, শুধু বিন্দু আধানগুলোর ক্ষেত্রেই এটা ব্যবহার করা যায়। তো গোলকের জন্য যদি আমরা একটু আলাদা করে আলোচনা দেখি, গোলক ছাড়াও অন্যান্য বস্তুর জন্য আমরা আলোচনা দেখব এই চ্যাপ্টারের শেষে, তখন গাউসের সূত্রের মাধ্যমে দেখব। তো গোলকের জন্য যদি আমরা একটু আলাদা করে আলোচনা দেখি, আর ব্যাসার্ধের একটা গোলক ধরো আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটা, আর একটা কিউ পরিমাণ চার্জ আমি ধরো নিলাম। সো আমি যদি কিউ পরিমাণ চার্জটাকে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটাতে প্রয়োগ করি, অর্থাৎ এটা এভাবেও হতে পারে যে আমরা এই গোলকটাকে নিয়ে কোনো গোলকটার থেকে বেশি ইলেকট্রন আসক্তি বিশিষ্ট কোনো পদার্থের সাথে যদি ঘষি, তাহলে গোলকটা ওই বেশি ইলেকট্রন আসক্তি বিশিষ্ট পদার্থকে দিয়ে দিবে, আর গোলকটা নিজে পজিটিভ চার্জে চার্জিত হবে। এই যে কিউ পরিমাণ চার্জটা যদি গোলকটা পায়, পজিটিভ কিউ পরিমাণ চার্জটা, তাহলে এই কিউ পরিমাণ চার্জটা কিন্তু গোলকের পৃষ্ঠ জুড়ে অবস্থান করবে। এমন না যে পৃষ্ঠের একটা পয়েন্টে অবস্থান করবে, বরং সারা পৃষ্ঠ জুড়েই এই কিউ পরিমাণ চার্জটা অবস্থান করবে। সো এই পৃষ্ঠ জুড়ে সে যদি অবস্থান করে, তাহলে বলরেখা বলতে তো একটা জিনিস আছে। আমরা জানি বিন্দু আধান থেকে চারদিকে বলরেখাগুলো ছড়িয়ে যায়, আর এটার ক্ষেত্রে বলরেখাগুলো কিভাবে ছড়িয়ে যাবে? লম্বভাবে চারদিকে ছড়িয়ে যাবে, মানে জাস্ট এরকমভাবে বলরেখাগুলো ছড়িয়ে যাবে। তো এই গোলকটার জন্য তোমাকে যদি বলা হয়, এই চার্জিত বা আহিত গোলকটার জন্য তোমাকে যদি বলা হয় 10 মিটার দূরের একটা বিন্দু, এই বিন্দুতে তুমি আমাকে বিভব বের করে দাও, তাহলে কি বের করা যাবে? যাবে না। কিন্তু কেন? কারণ চিন্তা করে দেখো, আমরা যে ফর্মুলা শিখেছিলাম, ফর্মুলাটা কি? v = 1/4πε0 q/r, q1/r। এখানে q1 এর মান তুমি বসালে ঠিক আছে, কিন্তু r এর মান যে বসাবে এর থেকে 10 মিটার দূরের একটা বিন্দুতে, তো 10 মিটার কার থেকে মাপা? এটা কি এই পৃষ্ঠ থেকে মাপা, নাকি এই পৃষ্ঠ থেকে মাপা, নাকি এখান থেকে মাপা? এখানে কিন্তু একটা ঝামেলা অ্যারাইজ করতো, রাইট? বিন্দু আধান ক্ষেত্রে হইলে কিন্তু এই ঝামেলাটা আর আসতো না, মানে কুলম্বের সূত্রে যে ঝামেলাটা হচ্ছে এখন, সেই ঝামেলাটা আর আসতো না। তো এই ক্ষেত্রগুলোতে আমরা যদি কুলম্বের সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু সরাসরি প্রয়োগ করতে পারবো না। সো আমরা যেটা করব, এই সকল ক্ষেত্রে একটা বিকল্প পদ্ধতিতে আগাবো। বিকল্প পদ্ধতিটা কীরকম হতে পারে? যেহেতু আমার এখানে দূরত্ব মাপাটা ঝামেলাকর, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই বলরেখাগুলোকে যদি আমরা পেছনের দিকে বাড়িয়ে দিই, সো পেছনের দিকে বাড়িয়ে দিলে এরা কোথায় মিলিত হবে? গোলকের কেন্দ্রে মিলিত হবে। সো গোলকের কেন্দ্রে মিলিত হচ্ছে। একটু চিন্তা করি, যদি এই একই রকমই একটা জিনিস যদি নেই আমরা, দেখো এই গোলকটা আর এই গোলকের মধ্যে তফাৎটা কোথায়? এই গোলকের পৃষ্ঠে হচ্ছে আধানটা আছে, আর এই গোলকের কেন্দ্রে হচ্ছে আধানটা আছে। দেখো তো, এটার ক্ষেত্রে বলরেখাগুলো যেভাবে ছড়িয়ে গেছে, এটার ক্ষেত্রেও বলরেখাগুলো সেভাবেই ছড়িয়ে গেছে। গোলকের বাইরের অংশে কিন্তু তাদের বলরেখাগুলো ছড়িয়ে যাওয়ার মধ্যে কোনোই তফাৎ নাই, কিন্তু গোলকের ভেতরের অংশে এটার ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো বলরেখা নাই, আর এটার মধ্যে প্রকৃতপক্ষেই বলরেখা আছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু বাইরের প্রপার্টিটা একই রকম এইটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে, তো আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে গোলকের পৃষ্ঠে যদি চার্জ থাকেও সেটাকে কেন্দ্রে ইমাজিন করি। বাট অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রে গোলকের চার্জটা ইমাজিন করলেও আমরা কিন্তু কেন্দ্রের এই অংশটা, মানে গোলকের অভ্যন্তরের এই অংশটাতে বলরেখাগুলো ইমাজিন করতে পারবো না। কেন? কারণ বলরেখাগুলো কিন্তু এখানে নাই প্রকৃতপক্ষে, বলরেখাগুলো কিন্তু গোলকের বাইরে থেকে শুরু হয়ে গিয়েছে। সো এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, আমরা দূরত্ব মাপার জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি যে গোলকের পৃষ্ঠের চার্জকে কেন্দ্রে ইমাজিন করা যায়, তাহলে কেন্দ্র হচ্ছে একটা পয়েন্ট। সো আমি যে কোনো একটা পয়েন্টে যদি বিভব বের করতে, ধরো এই পয়েন্টে আমি বিভব বের করতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে কেন্দ্রের পয়েন্টের দূরত্ব মাপা যাবে। v = 1/4πε0 q1/r ফর্মুলাটা ব্যবহার করা যাবে। বাট অবশ্যই খেয়াল রাখতে হবে, গোলকের অভ্যন্তরে যদি বের করতে বলে, তাহলে কিন্তু আমার জিনিসটা একই থাকবে না, কারণ গোলকের অভ্যন্তরে কিন্তু প্রকৃতপক্ষে এইখানে কোনো বলরেখা নাই, আর এটাতে কিন্তু বলরেখা আছে। সো আমরা যেটা করি, আমরা ধরে নিই কিউ আধান যদি গোলকের পৃষ্ঠে থাকে, তাহলে কি গোলকের কেন্দ্রে বিবেচনা করা যায়। তবে অবশ্যই গোলকের অভ্যন্তরে আমরা বলরেখাগুলো প্রকৃতপক্ষে
গোলকের কেন্দ্রে যদি চার্জ থাকতো যেরকম থাকতো সেরকম ইমাজিন করব না, আমরা বরং ইমাজিন করব যে কেন্দ্রের এই অংশটাতে বলরেখা নেই কিন্তু বাইরের অংশটাতে বলরেখা আছে, এইভাবে ইমাজিন করতে হবে। সো এটা আমাদের প্রথম কনক্লুশন। আমি কনক্লুশনগুলোকে হলুদ কালার দিয়ে মার্ক করছি। কনক্লুশন আমরা মোট পাবো 3টা, সো 3টা ভালো করে বুঝতে হবে। সো এটা আমাদের প্রথম কনক্লুশন। সুতরাং প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলেও একে গোলকের কেন্দ্রে বিবেচনা করা যায়। তার মানে গোলকের পৃষ্ঠে যে আধানটা আছে সেটাকে গোলকের কেন্দ্রে আমরা বিবেচনা করতে পারবো। এটা গেল আমাদের প্রথম আইডিয়া। কেন বিবেচনা করব? লাভটা হচ্ছে আমরা গোলকের কেন্দ্রে বিবেচনা করলে কুলম্বের সূত্র যেটা V = 1/4πε0 Q1/r, ওই ফর্মুলায় r এর ভ্যালুটা আমরা হিসাব করতে পারবো। আগে যেটা আমরা পৃষ্ঠ থেকে হিসাব করতে ঝামেলা হচ্ছিল কোন বিন্দু থেকে হিসাব করব, এখন কেন্দ্রে বিবেচনা করার মাধ্যমে আমরা দূরত্বগুলো খুব সহজেই হিসাব করতে পারবো। সো আমরা চাচ্ছি জোর করে যেন কুলম্বের সূত্রটা ব্যবহার করা যায়। এর জন্য আমরা গোলকের পৃষ্ঠে যদি আধান থাকে সেটাকে কি শর্ত আরোপ করে বা কি অ্যাজাম্পশন নিয়ে আসলে কুলম্বের সূত্রটা ব্যবহার করা যায় সেটাই আমরা এখন শিখছি। তারপরে আমরা ম্যাথ করব। তো আমরা এরপরে যদি আসি আমাদের এর পরের টার্মটা, এখন আমরা পড়ব আহিত গোলকের প্রাবল্য। একটু আগে পড়েছি আহিত গোলকের বিভব নিয়ে একটা অ্যাজাম্পশন দেখেছি, পৃষ্ঠের চার্জকে কেন্দ্রে বিবেচনা করা যায়। এখন আমরা পড়ব আহিত গোলকের প্রাবল্য। সো আমরা আবারও আগের মতন একটা গোলক নিলাম, একটা কিউ চার্জ নিলাম, কিউ চার্জটাকে আমরা গোলকের মধ্যে যদি দিই সেটা পৃষ্ঠে ছড়িয়ে থাকবে। এখন প্রাবল্য জিনিসটা অ্যাকচুয়ালি কী? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু ক্ষমতা পার হয় সেটা না। আমি তোমাদের প্রাবল্যের ক্লাসটাতে কি দেখেছিলাম, এটাকে এভাবেও চিন্তা করা যায়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে সেটাকেও প্রাবল্যের মতন চিন্তা করা যায়। কারণ বলরেখাগুলোই আলটিমেটলি ক্ষমতা তৈরি করছে, মানে ক্ষমতার তারাই মানে সৃষ্টি করছে, মানে যে আকর্ষণ বা বিকর্ষণজনিত যে ক্ষমতাটা তৈরি হয় তার মধ্যে। তো একটু খেয়াল করো, আমাদের এই পয়েন্ট এগুলোতে আমরা কিন্তু প্রাবল্য বের করতে চাইলে আমরা কি করতাম, এই পয়েন্টগুলোকে কেন্দ্র করে একটা 1 মিটার স্কোয়ার বর্গক্ষেত্র নিতাম। বর্গক্ষেত্রের মধ্যে কয়টা বলরেখা যেত, মানে কত ওয়াট পাওয়ার যেত, সেটাইকেই আমরা প্রাবল্য হিসেবে বলতাম। এটা গেল আমাদের জেনারেল রুল। আর আরেকটা রুল ছিল কি, অসীম থেকে 1 কুলম্ব আধান এনে, ঠিক আছে। সো এই ঘটনাটার জন্য তোমাকে যদি বলা হয় যে কেন্দ্রের কোনো বিন্দুতে, মানে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে প্রাবল্য বের করতে, অভ্যন্তরে কি আসলে কোনো বলরেখা আছে? নাই, কিন্তু অভ্যন্তরে কিন্তু তার মধ্যে কোনোই বলরেখা নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই আহিত গোলকের কেন্দ্রে কোনো বলরেখা নাই যেহেতু, তাই এই গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, মানে এই পয়েন্টে বা এই পয়েন্টে এই যে কোনো পয়েন্টে তুমি যদি 1 মিটার স্কোয়ার এরিয়া টানো, এটার মধ্যে দিয়ে বলরেখা মাপতেও চাও, এটার মধ্যে কিন্তু কোনো বলরেখা তুমি আর পাবে না। সো দ্যাট মিন্স অভ্যন্তরের কোনো বিন্দুতে কিন্তু আর আকর্ষণ বা বিকর্ষণ করার মতন কোনো রেখা নাই, বলরেখা নাই, তাই এখানে কিন্তু কোনো ক্ষমতাও নাই। তার মানে একক ক্ষেত্রফলে ক্ষমতা অর্থাৎ প্রাবল্যটাও কিন্তু থাকবে না। সো আমরা একটা কনক্লুশন টানতে পারি। সুতরাং প্লাস কিউ আধান গোলকের পৃষ্ঠে স্থাপিত হলে, মানে কোনো গোলকের পৃষ্ঠে যদি চার্জ অবস্থান করে, তাহলে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে প্রাবল্য 0 ধরতে হবে। কেন? কারণ গোলকের অভ্যন্তরে কিন্তু কোনো কি থাকবে না, কোনো বলরেখা থাকবে না। তো আমরা দ্বিতীয় কনক্লুশন কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডি দূরত্বে থাকা দুইটা জায়গায় দুইটা বিন্দু নিব। একটা বিন্দু নিব আমরা কোথায়? একটা বিন্দু নিব আমরা গোলকের পৃষ্ঠে, আরেকটা বিন্দু নিব আমি গোলকের অভ্যন্তরে কোথাও। যেমন আমি এখানে ডি দূরত্বে থাকা দুইটা বিন্দু নিলাম, একটা বিন্দু নিলাম গোলকের পৃষ্ঠে, আরেকটা বিন্দু নিলাম গোলকের অভ্যন্তরে। এটা পৃষ্ঠে মানে কি? জাস্ট পৃষ্ঠে। আমরা মনে আছে একদম 9-10 এরকম ম্যাথ করেছিলাম যে ঠিক পড়ার আগ মুহূর্তে বেগ কত, এরকম টাইপের কয়েকটা জিনিস করেছিলাম। সো ওইটা কিন্তু আমরা ধরে নেই ভূমিতেই আছে, কিন্তু ওইটা কনসিডার করি কিন্তু ভূমিতে পড়ে যাওয়ার পরে না, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে। সো এটাকেও তুমি এভাবে চিন্তা করো, এই বিন্দুটাকে, এটা পৃষ্ঠের ওপরই একটা বিন্দু, বাট এটা ঠিক আগ মুহূর্তে, মানে জাস্ট পৃষ্ঠে পড়বে, মানে অভ্যন্তর থেকে জাস্ট পৃষ্ঠে যাবে, এরকম একটা পয়েন্ট হচ্ছে এই জায়গা, এ পয়েন্টটা। সো আমি দুইটা বিন্দু নিলাম, এ হচ্ছে গোলকের পৃষ্ঠে, মানে জাস্ট পৃষ্ঠে, মানে ভেতর থেকে জাস্ট বাইরের দিকে, ভেতরের দিকে জাস্ট একটু আছে, এবং বি হচ্ছে গোলকের পুরোপুরি অভ্যন্তরে একটা বিন্দু। সো দুইটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব যদি আমি ধরে নিই, ধরো বি বিন্দুর বিভব আমি ধরে নিলাম ভিবি, আর এ বিন্দুর বিভব যেটা পৃষ্ঠের জাস্ট একটু আগে, সো এটাকে পৃষ্ঠও বলা যায়। সো এটার বিভব আমরা ধরে নিলাম ভি এ। সো এ আর বি বিন্দুর বিভব পার্থক্য যেটা, সেটাকে আমরা বের করতে পারি না, ভিবি মাইনাস ভি এ লিখতে পারি, ভিবি মাইনাস ভি এ। সো আমরা জানি বিভব পার্থক্যের একটা রাশিমালা আছে, বিভব পার্থক্যের রাশিমালা হচ্ছে ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু
ই ইন্টু ডি। আমরা পড়েছি না বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক। সো বিভব পার্থক্য ইকুয়াল টু প্রাবল্য ইন্টু যেই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করা হচ্ছে সেই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমার এই ক্ষেত্রে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য করা হচ্ছে, তাই ভিবি মাইনাস ভিএ, আর এদের মধ্যবর্তী দূরত্ব ডি, তাই টি নেওয়া হয়েছে। আর ই এই ফর্মুলাটা কখন ব্যবহার করতাম মনে আছে? সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চলের বেলায়। একটু চিন্তা করে দেখো তো, গোলকের অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুতে, মানে এখানে প্রত্যেকটা বিন্দুতে আমরা প্রাবল্যের মান কত ধরি? প্রাবল্যের মান কত আসে আসলে? বলরেখা নাই দেখে 0 আসে, রাইট? সো এখানে প্রত্যেকটা বিন্দুতে প্রাবল্যের মান 0, তার মানে এটাকে আমরা সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল বলতে পারি, যেহেতু প্রাবল্যের মান সব জায়গাতেই 0। সো প্রাবল্যের মান যদি 0 হয় তাহলে মানে সমপ্রাবল্য বিশিষ্ট জায়গার ক্ষেত্রে তো এই ফর্মুলাটা ব্যবহার করাই যায়। সো বি বিন্দু আর এই বিন্দু বলতে গেলে দুইটাই গোলকের অভ্যন্তরে আছে। এটা হচ্ছে জাস্ট পৃষ্ঠে পৌঁছালো এরকম টাইপের বিন্দু। সো আমার এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর প্রাবল্য কিন্তু সেম, আর প্রাবল্য দুইটার মান কত? 0। সো আমি ই এর জায়গায় তাহলে 0 বসিয়ে দিতে পারবো, কারণ দুইটাই গোলকের প্রায়, মানে বি তো পুরোপুরি অভ্যন্তরে আর এ জাস্ট পৃষ্ঠে, মানে এটাকে অভ্যন্তরই বলা যায়। সো এটাও আমার বিভব, এটাও আমার প্রাবল্য 0 দিচ্ছে। সো এ আর বি বিন্দুর বিভবের মান আমি এ আর বি বিন্দুর প্রাবল্যের মান আমি বসিয়ে দিলাম, সেটা কত আসলো আমাদের ক্ষেত্রে? 0। সো আমি বিভব পার্থক্য ইকুয়াল টু 0 ইন্টু ডি এটা লিখলাম। তো এটা লিখলে আমি একটা জিনিস লিখতে পারি, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 0, অর্থাৎ ভিবি ইকুয়াল টু ভিএ। এটা কিন্তু আমাদের থার্ড কনক্লুশনটা টানে। থার্ড কনক্লুশনটা তাহলে কি? কিউ আধান যদি গোলকের পৃষ্ঠে স্থাপিত হয়, মানে পৃষ্ঠে যদি গোলকের কোনো চার্জ থাকে, তাহলে গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে বিভব, যেমন বি বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিন্দুর বিভবের সমানই কিন্তু, কারণ ভি এ রিপ্রেজেন্ট করছে পৃষ্ঠের বিন্দুর বিভব, মানে জাস্ট পৃষ্ঠে যেটা, আর ভিবি রিপ্রেজেন্ট করছে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব। তার মানে খেয়াল রাখা জরুরি, দুইটা কনক্লুশন কিন্তু। গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি গোলকের পৃষ্ঠে চার্জ থাকে, তাহলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান 0। আবার গোলকের পৃষ্ঠে যদি চার্জ থাকে, তাহলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠে বিভবের সমান। সো আমরা কয়টা কনক্লুশন টানলাম গোলক, আহিত গোলক নিয়ে? 3টা। প্রথমত, চার্জ যদি পৃষ্ঠে থাকে তাহলে বিভব হিসাব করার সময় আমরা চার্জটাকে গোলকের কেন্দ্রে হিসাব করব, বাট এটা অভ্যন্তরের জন্য না, এটা বাইরের জন্য দূরত্ব মাপার সুবিধা করার ক্ষেত্রে এটা করব, কুলম্বের সূত্র যেন ব্যবহার করা যায়। আর প্রাবল্য নিয়ে কি কনক্লুশন ছিল? প্রাবল্য নিয়ে একটা কনক্লুশন ছিল, সুতরাং কিউ আধান যদি গোলকের পৃষ্ঠে স্থাপিত হয় তাহলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য আমরা 0 ধরব। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি, কিউ আধান যদি গোলকের পৃষ্ঠে স্থাপিত হয় তাহলে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব এর পৃষ্ঠে বিভবের সমান হবে। সো আমরা 3টা কনক্লুশন জানলাম। এই 3টা কনক্লুশন দিয়ে চলো একটা ম্যাথ করে ফেলি। ম্যাথ করলে আমাদের পুরো আলোচনাটাই ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এগুলো কিন্তু পরীক্ষায় ভালোই আসে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ। 0.50 মিটার ব্যাসার্ধের একটি গোলককে 20 কুলম্ব চার্জ দেওয়া আছে, মানে তোমার ব্যাসার্ধটা দেওয়া আছে 0.50, আর চার্জের মানটা দেওয়া আছে, গোলকের পৃষ্ঠে যে চার্জটা সেই চার্জটা দেওয়া আছে 20 কুলম্ব। তো শুধু গোলকে 20 কুলম্ব চার্জ দেওয়া থাকলে বুঝে নিতে হবে এটা পৃষ্ঠেই দেওয়া আছে। সো 20 কুলম্ব চার্জটা দেওয়া আছে। গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার ও 0.80 মিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য ও বিভবের মান নির্ণয় করো। এই প্রশ্নে অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে কয়টা জিনিস জানো? 4টা জিনিস। 0.40 মিটার দূরে প্রাবল্য আর বিভব বের করবা একবার, আবার 0.80 মিটার দূরের বিন্দুতে প্রাবল্য আর বিভব বের করবা আরেকবার। দ্যাট মিনস এইটার জন্য আসবে 2টা, একটা প্রাবল্য একটা বিভব, বা এটার জন্য আসবে 2টা, একটা প্রাবল্য একটা বিভব। তো এখানে বোঝা জরুরি 0.40 মিটারটা গোলকের অভ্যন্তরে অবস্থান করে নাকি গোলকের বাইরে অবস্থান করে। গোলকের ব্যাসার্ধটা হচ্ছে 0.50 মিটার, আর 0.40 মিটারটা কি অবশ্যই তাহলে গোলকের ভেতরে অবস্থান করবে, কারণ কেন্দ্র থেকে 0.50 মিটার দূরে হচ্ছে পৃষ্ঠটা, আর 0.40 মিটার যেহেতু ভেতরে, তার মানে গোলকের অভ্যন্তরে এটা, আর এটা গোলকের বাইরে। তো আমরা যদি এই ম্যাথটা করতে চাই তাহলে আমরা প্রথমেই অ্যাজাম্পশনগুলো লিখে নিতে হবে, যে এই অ্যাজাম্পশনগুলো আমরা একটু আগে কনক্লুশন আকারে দেখেছি। তো অ্যাজাম্পশনগুলো যদি লিখি, এভাবে লিখবো, গোলকের সমস্ত চার্জকে এর কেন্দ্রে বিবেচনা করা যায়, মানে আমাদের প্রথম অ্যাজাম্পশনটা। তারপরে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। এই দুটো জিনিস লিখে আমরা প্রাবল্যের অ্যাজাম্পশনটাও এখানেই লিখে ফেলবো। যেহেতু কেন্দ্র হতে 0.40 মিটার, আমরা 0.40 মিটার দূরত্বে বিভব আর প্রাবল্য আগে বের করবো। সো আগে প্রাবল্য বের করি। যেহেতু কেন্দ্র হতে 0.40 মিটার দূরের বিন্দুটি গোলকের অভ্যন্তরে অবস্থিত, একটু আগেই বলেছি, এটা যেহেতু ব্যাসার্ধটাই যেহেতু কেন্দ্র থেকে, পৃষ্ঠটাই যেহেতু কেন্দ্র থেকে 0.50 মিটার দূরে আছে, কারণ ব্যাসার্ধ হচ্ছে 0.50 মিটার, তাহলে এটা অবশ্যই গোলকের অভ্যন্তরের বিন্দু। সো 0.40 মিটার দূরের বিন্দুটি গোলকের অভ্যন্তরে অবস্থিত, সেহেতু এই বিন্দুর প্রাবল্য। তো আমরা
এই বিন্দুতে প্রাবল্য এটা কি অভ্যন্তরের বিন্দু, আর অভ্যন্তরের বিন্দুতে প্রাবল্য আমরা সরাসরি লিখে ফেলবো, যেহেতু কোনো বলরেখা নাই তাই ই এর ভ্যালু আসবে কি 0। সো এটা আমরা সরাসরি লিখে রাখবো, এটার জন্য আর কোনো ম্যাথ করা লাগে না। সো এটা আমাদের সরাসরি মুখস্থ মান যে অভ্যন্তরে কোনো বিন্দুতে, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্যের মান কি আসবে 0 আসবে যদি পৃষ্ঠে চার্জ থাকে। এবার সে বিভব বের করব। সো বিভবের ক্ষেত্রে কি কনক্লুশন ছিল, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। সো আমরা ভি যদি লিখি ভি ইকুয়াল টু 1/4πε0 Q/r, এখানে আরটা ক্যাপিটাল আর নিয়েছি, আর দিয়ে বোঝানো হচ্ছে ব্যাসার্ধটা, কারণ পৃষ্ঠের বিভবটা আমরা অ্যাকচুয়ালি বের করব, আর পৃষ্ঠের বিভবটাকেই বলবো 0.40 মিটার দূরের বিন্দুটার বিভব, কারণ এটা তো অভ্যন্তরের বিন্দু, আর অভ্যন্তরের বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবেরই সমান হয়। সো আমরা পৃষ্ঠের বিভবটাকেই গোলকের অভ্যন্তরের প্রতিটা বিন্দুর বিভব হিসেবে কনসিডার করবো যেন। আচ্ছা, তো আমরা লিখে ফেলবো 1/4πε0 জায়গায় 9 × 10⁹ ইন্টু কিউ এর জায়গায় 20 কুলম, যেহেতু চার্জের মানটা 20 কুলম, আর এখানে কিন্তু 0.40 বসাইনি, কারণ 40 তো অভ্যন্তরের পয়েন্টটা, আর আমরা জানি যে পৃষ্ঠের বিভব আর অভ্যন্তরের বিভব একই, তো পৃষ্ঠটা কত দূরে আছে কেন্দ্র থেকে 0.50 মিটার দূরে আছে। সো 0.50 মিটার, 0.50 আমি বসিয়েছি। সো এটা হচ্ছে আমার ব্যাসার্ধটা। তাহলে আমি এখানে হিসাব করলে আমার চলে আসবে কি বিভবের মানটা। তো আমার দুইটা অ্যান্সার রেডি, 0.40 মিটার দূরের প্রাবল্য কত, 0.40 মিটার দূরের বিভব কত আমি জেনে গিয়েছি। এবার আমি আসি, আমরা যেহেতু কেন্দ্র থেকে 0.80 মিটার দূরের বিন্দুটির গোলকের বাইরে অবস্থিত, এই যে এই দূরত্বটা যেহেতু গোলকের বাইরে, কারণ গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.50 মিটারের, আর এটা অবশ্যই বাইরে থাকবে। সো এইটার জন্য আমরা বিভব বের করব, প্রাবল্য বের করব। সো প্রাবল্য যদি বের করতে চাই তো আমি লিখব E = 1/4πε0 Q/r²। সো এখানে কিউ এর ভ্যালু 20 কুলম বসাবো, আর আর এর ভ্যালু, এটা তো বাইরের বিন্দু, কোনো সমস্যা নেই, আর এর ভ্যালু পুরাটাই বসাইতে হবে, বাইরে গেলে তো আর কোনো সমস্যা নেই, ভেতরে থাকলে না সমস্যা। সো আর এর ভ্যালু আমি 0.80 বসালে আমার এখানে হিসাব করলে চলে আসবে কিন্তু ই এর ভ্যালুটা কত আসে 2.81 × 10⁻11 নিউটন পার কুলম। আচ্ছা, তো এবার আমরা বিভবটা যদি বের করি, বিভবও আমরা নর্মাল নিয়মেই বের করে ফেলবো, ভি ইকুয়াল টু 1/4πε0 Q/r। সো এখানে কিউ এর ভ্যালুটা 20 কুলম, আর আর এর ভ্যালুটা কিন্তু এখানে 0.80, ঠিক আছে। সো এখানে আর দূরত্ব হলেও আর এর ভ্যালুটা এখানে 0.80, ঠিক আছে। সো আমাদের বাইরে যদি হয় তাহলে কিন্তু বাইরেরটাই নিতে হবে, আর ভেতরে যদি হয় তাহলে পৃষ্ঠেরটা নিতে হয়, ঠিক আছে। সো আমরা এই জায়গাটা থেকে তাহলে হিসাব করে বের করে ফেলতে পারি ভি ইকুয়াল টু 2.25 × 10⁻11 ভোল্ট। সো আমাদের এই হচ্ছে ম্যাথটা। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসতে পারে, তো বুঝতে হবে যে কোনটা অভ্যন্তরে কোনটা বাইরে, আর অভ্যন্তরে প্রাবল্য কত, অভ্যন্তরে বিভব কত, এগুলো বুঝলেই, বাইরেরগুলো তো নর্মাল নিয়মই হয়েছে। সো এগুলো বুঝলেই আমরা এই টাইপের ম্যাথগুলো করতে পারবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।